আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা এবং আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। আলোচনা নয়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বুয়েট শিক্ষক সমিতির পদত্যাগ না করার সিদ্ধান্ত অনড় ভিসি প্রভিসি। গাজীপুর ৪ আসনে বিএনপির প্রার্থী আসাম হান্নান শাহ, তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী বাছাই। মেয়াদের মধ্যে বিএনপি সহযোগী সংগঠনের কাউন্সিলের ঘোষণা, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। এবং কুমিল্লা শ্রীকাইলে আবারও গ্যাস মজুতের সন্ধান, পরীক্ষামূলক উত্তোলনে উচ্চচাপে ভালো মজুতের ইঙ্গিত। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ থাকছে। হাতে খড়ি অনুষ্ঠানে শিশুদের বর্ণমালা চেনানোর খবর। বুয়েটের ভিসি এবং প্রভিসির সঙ্গে কোনো আলোচনা নয়, বরং তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। পদত্যাগ না করতে অনড় ভিসি এবং প্রভিসি আবারও বলেছেন অনৈতিক কোনো দাবি মেনে নেবেন না তারা। শাকির আদনানের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছেনি, আমরা জানিয়ে দিচ্ছি অন্যান্য সংবাদ। তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য হওয়া গাজীপুর ৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলেও এরই মধ্যে মাঠে নেমেছেন স্থায়ী কমিটির সদস্য আসাম হান্নান শাহ। আওয়ামী লীগ বলছে সোহেল তাজের পদত্যাগ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, যোগ্য প্রার্থী দিয়েই ওই আসনে জয়ী হতে চায় সরকারি দল। দেবাশিস রায় রিপোর্ট। অনেক নাটকীয়তার পর ৭ জুলাই নিজে এসে স্পিকারের কাছে পদত্যাগ করেন গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। শূন্য হওয়া আসনে আগে থেকেই ছিল নির্বাচনী হওয়া। সোহেল তাজ যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠানোর পর বিএনপির প্রার্থী হিসাবে হান্নান শাহকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগও প্রস্তুতি শুরু করেছে। প্রচারণায় আছেন সোহেল তাজের চাচা এবং শহীদ তাজউদ্দিন আহমেদের ছোট ভাই আফসার উদ্দিন আহমেদ। ১৯৯৬ সালে যাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। কাপাসিয়ার উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মেহেদিও আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহী। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, যেটা দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। তারপর আমরা বলবো যে আমাদের প্রার্থী সংকট নেই, আমাদের একাধিক প্রার্থী সেখানে আছে এবং তারা যথারীতি কাজকর্ম করছে। সে পদত্যাগ করেছে কিন্তু আওয়ামী লীগ থেকে বেরিয়ে যায়নি, কাজে এখানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কাপাসিয়ার জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার প্রতারিত হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মতো কাপাসিয়াতেও জনগণ বর্তমান সরকারকে আর চায় না, তারা বিক্ষুব্ধ এবং যখনই সুযোগ পাবে তারা ব্যালটের মাধ্যমে এই সরকারকে প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ বলছে কোনো চ্যালেঞ্জ নয়, অন্য যে কোনো উপনির্বাচনের মতোই এ নির্বাচনকে দেখছে তারা। আর বিএনপি উপনির্বাচনে জয়ী হয়ে সরকারকে জনবিচ্ছিন্ন হিসেবে প্রমাণ করতে চায়। উপনির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হলে আমরা দেশবাসীকে এবং সমস্ত বহির্বিশ্বকে দেখাতে পারবো যে আমরা বিরোধী দল সঠিক পথে আছি, সরকার ব্যর্থ হয়েছে জনগণের আস্থা পেতে। চ্যালেঞ্জ কোনটা? চ্যালেঞ্জ হচ্ছে যে এইটার জয় পরাজয়ের উপর আমার অস্তিত্ব নির্ভর করে, এটা চ্যালেঞ্জ। এটা আমার কাছে চ্যালেঞ্জ, এটা স্বাভাবিকভাবে আমরা নিচ্ছি। আর বিএনপির কথা বলছেন, বিএনপি যেহেতু ঢাকা বিভাগে একটা আসনও পায়নি, তাদের কাছে এটা চ্যালেঞ্জ হতে পারে যদি একটা আসন পেয়ে যাই। সবসময় এই আসনে আমরাই জিতেছি, নৌকা মার্কা জিতেছে, সুতরাং এই আসনে নৌকা মার্কাই জিতবে। বিএনপির প্রার্থী চূড়ান্ত থাকলেও আওয়ামী লীগ বলছে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করবে দলের মনোনয়ন বোর্ড। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা। বুয়েটের ভিসি এবং প্রভিসির সঙ্গে কোনো আলোচনা নয়, বরং তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। পদত্যাগ না করতে অনড় ভিসি এবং প্রভিসি আবারও বলেছেন অনৈতিক কোনো দাবি মেনে নেবে না তারা। দর্শক, শাকির আদনানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। বুয়েটের ভিসি ও প্রভিসির নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঠিক করতে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা করে বুয়েট শিক্ষক সমিতি। উপাচার্য ও উপ উপাচার্য পদত্যাগ অথবা অপসারিত না হওয়া পর্যন্ত
আন্দোলন অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কোনো ধরনের আলোচনা সম্ভব নয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এখনও অন্য রয়েছেন ভিসি এবং প্রভিসি। তারা বলছেন বুয়েটের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতিকে জানাবেন তারা। আমি এখনও শিক্ষা সমিতির প্রেসিডেন্ট বা সদস্যদের সাথে আলাপ করতে পারি নাই। আমি আলাপ করব, আলাপ করে তাদের মতামত জানব, তারপরে এটা আমি উচ্চ জায়গায় জানাবো। পদত্যাগের মতন তার আছে কিনা, দুর্নীতি আছে কিনা বা তার নীতি ভঙ্গ করেছে কিনা সেটা তো আলোচনা দরকার আছে নাকি। আমরা তো বলছি যে আমরা অনৈতিক কাজ করব না। অতএব সিন্ডিকেট এবং একটা তদন্ত কমিটি দেখেছে যে আমাদের কোনো তাদের যে দাবিগুলো সেগুলোতে কোনো যৌক্তিকতা নাই। অযৌক্তিক দাবির কাছে আমরা তো নথি স্বীকার করব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের একাংশেরও। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের দেখাদেখি নয়, সাংগঠনিক প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল করার কথা জানিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন আওয়ামী লীগের মতো পুরনোদের হাতে নয়, কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হবে। চকর মালিথার রিপোর্ট। ছাত্রলীগের পর কাউন্সিল করেছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের কংগ্রেস শনিবার, এরপর কৃষক লীগ এবং শ্রমিক লীগের সম্মেলন। ডিসেম্বরে হবে আওয়ামী লীগের কাউন্সিল। এসব কাউন্সিলকে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের সাংগঠনিক প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। বিপরীতে আন্দোলনের মাঠে থাকা প্রধান বিরোধী দল বলছে সাংগঠনিক ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যেই হবে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল অধিবেশন। আমাদের যে অঙ্গ সংগঠন আছে এই অঙ্গ সংগঠনগুলি নিয়ম মাফিক যথাসময়ে নেতৃত্ব নির্বাচন করবে। জাতীয়তাবাদী যুবদল এটার এখনো এই বর্তমান কমিটির মেয়াদ এখনো আছে আগামী মার্চ পর্যন্ত। ছাত্র দলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। স্বেচ্ছাসেবক দল তারা ভালো কাজ করছে। এগুলো পরিবর্তনের ব্যাপারে আমাদের চেয়ারপারসন চিন্তা করছেন আমি জানি। এটা আওয়ামী লীগ করছে বলে আমরা এখন করতে হবে তা নয়। আমাদের অঙ্গ সংগঠনগুলো সংগঠিত আছে, কমিটি শক্তিশালী আছে। 9 বছর পর কাউন্সিল করে স্বেচ্ছাসেবক লীগে আবার পুরনোদের হাতে নেতৃত্ব দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা। এত ঢাক ঢোল পিটিয়ে একটা সংগঠনের কাউন্সিল করলো, সেই কাউন্সিল নতুন কোনো নেতৃত্ব আসেনি। পত্রিকায় যেটা পড়লাম আর কি, যে অধিকাংশই নেতাকর্মী হতাশ হয়েছে। যদি সেই শহীদ আশরাফের কথার প্রতিফলন না হয় তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ বোধহয় পথ হারিয়ে ফেলেছে। তারা খুঁজে ঠিক মতো বের করতে পারছে না যে কোনটা সঠিক পথ হবে। আমরা আশা করছি যে আমরা যথাসম্ভব নতুন মুখ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আসা। যদি সম্মেলন করে আবার পুরান নেতৃত্বকে বসানো হয় তাহলে আমার মনে হয় যে বোঝা যাবে যে ওই সংগঠনের ব্যক্তি ঘটে নাই। বিএনপি নেতাদের দাবি, প্রতিষ্ঠার পর থেকেই নতুন এবং তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়েছে জাতীয়তাবাদী দল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ বাতিলে দেশীয় এজেন্টরা কাজ করেছে দাবি করে তাদের নাম প্রকাশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মন্ত্রীরা অভিযোগ করেছেন দুর্নীতির প্রমাণ না থাকলেও ঋণ বাতিলে তারা ইন্ধন জুগিয়েছেন। পদ্মা সেতু নিয়ে বিরোধী দলের বক্তব্যকে কৌতুক হিসেবে দেখতে বলেছেন তারা। বিস্তারিত দেখুন নীলাদ্রি শেখর রিপোর্টে। আমরা অপেক্ষা করছি রিপোর্টের জন্য। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এই আলোচনা। স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির কার্যালয়ে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। পদ্মা সেতু তো আমরা লাড়ু না যে আপনার 2টা করবেন, 4টা করবেন, 6টা করবেন, এটা তো আননেসেসারি কথা। একজন রাজনীতিবিদ অনেক সময় কথায় বলেন, সবকিছু যদি আপনারা সিরিয়াসলি নেন তাহলে তো দেশ থাকবে না।
কিছু কিছু জিনিস আপনারা যোগ হিসাবে নিতে হবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক ঋণ বাতিল করে দিলেও দুর্নীতির কোনো প্রমাণ তারা দিতে পারেনি। নোবেল প্রাইজ পেয়েছেন, তিনিও আমাদের দেশের গর্ব, তিনিও আমাদের দেশের সম্পদ। কিন্তু এটি জাতি গঠনে, জাতি যখন স্বাবলম্বী হয়ে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের একটি আন্তর্জাতিক বিষয়ে তার নাম জড়িত থাকুক, এটা আমরা চাই না। এই সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্বব্যাংকে যারা বিভিন্নভাবে ইন্ধন জুগিয়েছে তাদের নাম পরিচয় জনগণ জানতে চায়। এই ষড়যন্ত্রের পিছনে কারা আছে তারা আমাদের দেশীয় ষড়যন্ত্রকারীদের সবাই বুঝতে পারছে। শীঘ্রই তাদের নাম ধাম পরিচয়ের একটা শ্বেতপত্র প্রকাশিত হবে। পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের চেয়ে বিরোধী দলের ভূমিকা আরও বেশি লজ্জাজনক মন্তব্য করে জাতীয় স্বার্থে সকলকে এক কাতারে সে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতি ঢাকতে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে আবার অভিযোগ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উচ্ছিষ্ট ভোগীদের দিয়ে মিথ্যাচার করাচ্ছে। বাংলাদেশ পিপলস পার্টির 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বুয়েট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দলীয়করণের ফলে দেশের সমস্ত শিক্ষাঙ্গন ধ্বংস হয়ে গেছে। বিরোধী দলের কাছে আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। একজন আওয়ামী উচ্ছিষ্ট ভোগী তিনি বলছেন ডক্টর ইউনূস নাকি হিলারি ক্লিনটনকে দিয়ে বিশ্ব ব্যাংকের এই চুক্তি বাতিল করে দিয়েছে। কি বলবেন? আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, এই সরকার একটি প্রতারক সরকার। কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইলে আবারও গ্যাস মজুতের সন্ধান পাওয়া গেছে। পরীক্ষামূলক উত্তোলনের সময় উচ্চচাপে ভালো মজুতের ইঙ্গিত পাওয়া গেছে দেশের 25তম এই গ্যাস ক্ষেত্রে। সবকিছু ঠিক থাকলে এবছরের অক্টোবর অথবা নভেম্বরে এই ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া সম্ভব হবে। কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন আবুল কাশিম হৃদয়। গ্যাস কূপের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষামূলক উত্তোলন এবং চাপ পরীক্ষার মধ্য দিয়ে নতুন গ্যাস ক্ষেত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সূচনা করেন পেট্রো বাংলা চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর। দুইটা জোন আছে, একটা নিচের জোন আর একটা উপরের জোন। আমরা নিচের জোনে পারফেকশন করলাম। নিচের জোন থেকে এখন ফ্লো হচ্ছে 15 মিলিয়ন এবং প্রেশার আছে 1700 PSI। আমরা আশা করছি এর উৎপাদনও বাড়বে এবং প্রেশারও বাড়বে। পেট্রো বাংলা এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এ কূপে 260 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। অক্টোবর মাস থেকে আমরা 3D সাইজমিক সার্ভে এখানে করব। 3D সাইজমিক সার্ভে করার পরে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হলে আমরা এই ভূগঠন সম্বন্ধে পরিষ্কার ধারণা করতে পারবো এবং আরও কূপ খননের যে ব্যবস্থা সেটা আমরা দ্রুত তখন গ্রহণ করতে পারবো। চলতি বছরের 5 মে ড্রিলিং এর মধ্য দিয়ে এক্ষেত্রে গ্যাস অনুসন্ধান শুরু করে বাপেক্স। ড্রিলিং শেষ হয় 10 জুলাই। 3214 মিটার পর্যন্ত খননের পর শুক্রবার শুরু হয় ডিএসটি পরীক্ষা। 3 দিনের মধ্যে ডিএসটির ফল প্রকাশের কথা রয়েছে। আবুল কাশিম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরছি। সিরিয়ার হামা প্রদেশে প্রায় 200 মানুষ হত্যায় জাতিসংঘ দূতের ক্ষোভ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি হস্তক্ষেপ চায় বিরোধীরা। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পর আবার আমন্ত্রণ। পথ চলার 5ম বছরে পা রাখল দেশের সামাজিক রাজনৈতিক সংবাদের ম্যাগাজিন সাপ্তাহিক। এ উপলক্ষে যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ শিরোনামে 2টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। দেখুন পরাগ আজিমের রিপোর্ট। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন 15 জন বিশিষ্ট ব্যক্তির আত্মজৈবনিক সাক্ষাৎকার বিভিন্ন সময়ে প্রকাশ হয় সংবাদ ম্যাগাজিন সাপ্তাহিকে। ওই সাক্ষাৎকারগুলো 2 খণ্ডে প্রকাশ করেছে সময় প্রকাশন। সাপ্তাহিকের 5ম বছরে পদার্পণের আনন্দ আয়োজনে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বসে দেশের আলোকিত মানুষের মিলন মেলা। আরও অনেকে আছেন, বাংলাদেশে বহু লোক আছেন যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইরকম প্রিন্ট করছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ। আমরা বইটা পড়লে অনেক তাদের অভিজ্ঞতার আলোক জানতে পারবো। যারা এইখানে সমাজের অত্যন্ত গুণীজন আছেন, তাদের অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেক কাজে লাগবে।
সৎ উপায়ে ব্যবসা করা যায়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ইটস এ স্লো। কিন্তু আমি যেটা মনে করি যে দ্যার ইজ নো সাচ থিং এজ কুইক মানি। আমরা চাই এখন থেকে 10 বছরের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখান থেকে আমরা গোটা পৃথিবীকে নলেজ সৃষ্টি করে মানুষকে দিতে পারি। আমরা চাই এমন একটা ইনস্টিটিউশন গড়ে তুলতে যেখান থেকে হয়তোবা বাঙালিরা নোবেল প্রাইজ পাবে। যারা এই দেশের সফলতা অর্জনে অনেক অবদান রাখছেন বিভিন্ন ক্ষেত্রে পেশার, তাদেরকে নিয়ে সাক্ষাৎকারে বই প্রকাশের এই উদ্যোগটাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে সাপ্তাহিকের প্রতি শুভকামনার পাশাপাশি সাংবাদিকতা নিয়েও কথা বলেন অনেকে। এই পত্রিকাটি যে সকল প্রতিকূলতার মধ্যেও টিকে আছে এবং সমাজের সেবা করে যাচ্ছে, সেজন্য তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি আশা করব যে সাপ্তাহিক এই ধরনের বই ভবিষ্যতে আরও প্রকাশ করবে এবং এই দেশকে সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার পথে আরও অনেকের কিছু অবদান রয়ে গেছে, তাদের কথা ভবিষ্যতে তুলে আনবে। গণমাধ্যম নিজেও অনেক সময় অনেক ক্ষেত্রে যে স্বেচ্ছাচারিতা করে না, এটাও ঠিক নয়। আবার রাষ্ট্রযন্ত্র গণমাধ্যমকে অনেক সময় তাদের পছন্দ না হলে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে না, এটাও ঠিক নয়। বর্তমান সময়ে যেখানে সামাজিক মাধ্যমগুলো এত প্রতাপ, যেখানে এক একজন নাগরিকই এক একজন সাংবাদিক, সেখানে সংবাদপত্র, গণমাধ্যম এবং সাংবাদিকদের সরকার অনেক সময় চাইলেই দাবিয়ে রাখতে পারে না। আমরা সবসময় যেটা বলেছি যে আমরা সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। সমাজের শুধুমাত্র নেতিবাচক খবরগুলোকে প্রধান করতে চাই না, ইতিবাচক খবরগুলোকে প্রধান করতে চাই। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইফফাতারা দেওয়ান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কদমতলী জংশনে শহরের ৩য় ফ্লাইওভার নির্মাণ শুরু করেছে। উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর মোহাম্মদ আফসারুল আমিন। উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বিএসসি এমপি এবং চৌক চেয়ারম্যান আব্দুস সালাম। প্রায় 1 কিলোমিটার ফ্লাইওভারটি হবে পুরাতন রেল স্টেশন থেকে ধনিয়ালাপাড়া পর্যন্ত। পাহাড় কাটা বন্ধ এবং পাহাড়ের নিচে বাস করা দরিদ্র জনগণের পুনর্বাসন সহ পরিবেশ সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রামে মোটর কার র্যালি হয়েছে। অটোমোবাইল ক্লাবের এই আয়োজন উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আদনান খন্দকার। ছিলেন চট্টগ্রামের ফতেহ মোহাম্মদ কবির, ইকরামুল হক এবং অন্যরা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। বাংলা বর্ণমালা এবং মাতৃভাষার প্রতি ভালোবাসার আহ্বান জানিয়ে শিশুদের বর্ণমালা চেনালেন ভাষা সংগ্রামী আব্দুল মতিন। শহীদ কর্নেল তাহের দিবসে হাতেখড়ি অনুষ্ঠানে নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সংস্কৃতির মনস্ক হিসেবেও গড়ে তুলতে বলেছেন তিনি। রাজীব দাসের রিপোর্ট। ৩৬তম কর্নেল তাহের দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হাতেখড়ির এই অনুষ্ঠান। স্বপ্নের বর্ণমালার সাথে শিশুদের পরিচয় করিয়ে দেন ভাষা সংগ্রামী আব্দুল মতিন। সন্তানকে একজন মহান মানুষের কাছে বর্ণমালার হাতেখড়ি দিতে পেরে আনন্দিত অভিভাবকরা। একজন ভাষা সৈনিকের হাত থেকেও হাতেখড়ি নিচ্ছে, বড় হয়ে যখন জানতে পারবে, সবার কাছ থেকে শুনবে, তখন ওরও তো আলাদা একটা অনুভূতি কাজ করবে। আমাদের মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা এবং বাচ্চাদের ভিতরে একটা আলাদা অনুভূতির ভিতরে জেগে উঠবে। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করা বীর সৈনিক শিশুদের বলেছেন, শুধু লেখাপড়া করলেই হবে না, মায়ের মতো মাতৃভাষা আর মাতৃভূমিকে ভালোবেসে মানুষ হতে হবে। আমাদের বর্ণ পরিচয়গুলোকে আমাদের চিনতে হবে, তাদের সাথে আমাদের একটা ঘরোয়া সম্পর্ক করতে হবে, বুঝতে হবে, এবং আমাদের এটা যেন কোনো একটা জঞ্জাল না হয়। আমরা এই যুক্ত অক্ষর, এই আমাদের অক্ষরগুলি আমরা চিনব, আমরা ভালোবাসবো, আমরা ভালোভাবে পড়াশোনা করব, আমাদের উপরে অত্যাচার হবে না। হাতেখড়ির পাশাপাশি অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার দেয়া হবে ২০ জুলাই, কর্নেল তাহের দিবসের আগের দিন। গোপন বিচারে ১৯৭৬ সালের ২১ জুলাই বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করে সে সময়ের সামরিক সরকার। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা।
এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার হামা প্রদেশে প্রায় ২০০ মানুষ হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ এবং আরব লীগের বিশেষ দূত কফি আনান। তিনি একে শান্তি প্রক্রিয়া ভণ্ডুলের চেষ্টা বলে উল্লেখ করেন। জানিয়েছেন শিগগিরই জাতিসংঘ পরিদর্শক দল সেখানে যাবে। হামা গণহত্যার পর আবারও দেশটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে সরকার বিরোধীরা। বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশটি ট্রেমস গ্রামে প্রথমে হেলিকপ্টার ও ট্যাঙ্ক দিয়ে হামলা চালায় সেনারা। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণে 2012-2013 অর্থ বছরের বাজেটের সমালোচনা করেছে ঢাকা উন্নয়ন আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে ডিসিসি বিভক্তি জনগণের কল্যাণে না এলেও প্রশাসনিক খরচ দ্বিগুণ হয়েছে। বিভক্ত সিটি কর্পোরেশনের নানা খাতে খরচ বাড়লেও জনকল্যাণে বরাদ্দ কমেছে বলে দাবি তার। জানিয়ে দিব পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। উন্নত বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণে প্রায় ৩০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি। প্রকল্পের আওতায় 4টি অত্যাধুনিক বীজ সংরক্ষণাগার এবং 20 জেলায় বীজ বিতরণ কেন্দ্র স্থাপন করা হবে। সক্ষমতা বাড়ানো হবে কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং, বিএডিসি, ধান গবেষণা এবং কৃষি গবেষণা কেন্দ্রের। রিজওয়ান আউজের রিপোর্ট। ফুল, ফসল, সবজি সব মিলিয়ে কৃষিতে বছরে বীজের চাহিদা 11 লাখ টন। এর মধ্যে কেবল আলু বীজের পরিমাণই 6 লাখ টন, ধান বীজ 3 লাখ টন। ধান বীজের চাহিদার উল্লেখযোগ্য একটা অংশ সরকার সরবরাহ করলেও সবজি, আলু, ডাল, তেল এবং মশলা জাতীয় শস্যের বীজ সরবরাহে বেসরকারি খাত এবং কৃষকের নিজস্ব সংগ্রহই ভরসা। তার ওপর বীজ কিনে প্রতারিত হওয়া, ফলন না পেয়ে মৌসুমে মার খাওয়ার ঘটনাও ঘটছে প্রতি বছরই। এই প্রেক্ষাপটে ভালো মানের বীজের সরবরাহ নিশ্চিত করতে বিনিয়োগ করছে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি। রিসার্চের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে মূলত সিডের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের উপরে। তা আমরা একটু ভিন্ন উন্নত ধরনের স্টোরেজ আমরা বাংলাদেশে একটা করব। ফার্মার্সদেরকে গ্রুপ করে, একত্রিত করে, অর্গানাইজ করে তাদেরকে দিয়ে বীজ উৎপাদন করা, তাদেরকে দিয়ে বীজ স্টোরেজ কীভাবে হয় এবং তাদের মাধ্যমে, তাদের নেটওয়ার্কের মাধ্যমে আবার বীজটা কীভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে, তো এই কাজগুলো 20টা জায়গাতে হবে। 2009 সালে আইডিবির সঙ্গে চুক্তি হলেও দীর্ঘ এবং জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া পেরিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছর। কনস্ট্রাকশন অফ সিড গোডাউন্স, কোল্ড স্টোরেজ, ল্যাব ফ্যাসিলিটিস এগুলো এখন আমরা শুরু করতে পারিনি, কারণ আইডিবির ম্যান্ডেটে যে এই কাজগুলো করার পিছনে একটি কনস্ট্রাকশন ফার্ম প্রয়োজন হবে, যারা এটার ডিজাইন, ডেভেলপ এবং মনিটরিংটা দেখবেন, সুপারভিশনটা করবেন। তো কনসাল্টিং ফার্ম নিয়োগটা এখনও চূড়ান্ত হয়নি, সেই জন্য একটু পিছিয়ে আছি আমরা। কিন্তু অন্য যে কাজগুলো ছিল, যে বীজ উন্নয়ন, বীজ উদ্ভাবন, বীজের মান উন্নয়ন, সিড প্রোডাকশন এবং সাপ্লাই, এই কাজগুলো কিন্তু আমাদের পাশাপাশি। ক্যাপাসিটি ইন দ্য ফর্মস অফ, আপনি দেখেন যে এই প্রজেক্টে আমরা 8000 মেট্রিক টন আলু বীজ হিমাগার নির্মাণ করা হবে। কিন্তু সিড প্রসেসিং ইউনিট হবে 4000 মেট্রিক টন ক্যাপাসিটির। 4000 মেট্রিক টনের ডিহিউমিডিফাইড স্টোর হবে, যেখানে আমরা আপনার ভেজিটেবল সিড বা এক্সপেন্সিভ এবং হাইব্রিড সিডগুলোকে সংরক্ষণ করতে পারবো। বীজ উন্নয়নে আইডিবির অর্থায়নে প্রকল্পটির কাজ শেষ হবে 2014 সালে। দক্ষিণাঞ্চলের প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে আরও একটি বিশেষ প্রকল্প চালু করছে আইডিবি। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংকের জোন এবং শাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। এবারে জানিয়ে দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর।
মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 127 টাকা 91 পয়সা, ইউরো 101 টাকা 21 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 32 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 31 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 25 টাকা 99 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 294 টাকা 2 পয়সা, সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। ইয়াহুর 4.5 লাখ গ্রাহকের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড হ্যাক হয়েছে, তবে এর মধ্যে মাত্র 5% বর্তমানে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অস্ত্রোপচারে সাহায্য করার জন্য সনি নিয়ে এসেছে ওলেড প্রযুক্তির 25 ইঞ্চির এলসিডি স্ক্রিন। এটি সার্জারির সময় ব্যবহার করার জন্য এফডিএ অনুমোদিত একমাত্র ওলেড স্ক্রিন। অতিরিক্ত দামে এলসিডি বিক্রির অভিযোগে কোরিয়ার ইলেকট্রনিক্স নির্মাতা এলজিকে $380 মিলিয়ন জরিমানা করেছেন আদালত। একই কারণে মোট 10টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আবার নিচে ইস্টার্ন ব্যাংক বিরতির পর যখন ফিরছি তখন থাকছে টাকা ছাড়া ট্রাক নড়ে না চাঁদপুর হরিণা ফেরিঘাটে, ঘুষের কাছে অসহায় পচনশীল পণ্যবাহী ট্রাক চালকরা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চ্যানেল আই সংবাদ। ঘুষ ছাড়া ট্রাক নড়ে না চাঁদপুর হরিণা ফেরিঘাটে। বাড়তি কয়েক হাজার টাকা হলেই মাছ কিংবা পচনশীল পণ্য বহনকারী ট্রাক টপকে আগে চলে যায় রড বালু সিমেন্ট বোঝাই ট্রাক। এ নিয়ে চালকদের মধ্যে ক্ষোভ থাকলেও ঘুষের কাছে তারা অসহায়। মনির হোসেনের তোলা ছবিতে চাঁদপুর স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীকে সঙ্গে নিয়ে মুস্তফা মল্লিকের রিপোর্ট। কক্সবাজার, রাঙামাটি, নোয়াখালী সহ দেশের পূর্বাঞ্চলের 10টি জেলার সঙ্গে বরিশাল, ভোলা, খুলনা সহ দক্ষিণাঞ্চলের 10টি জেলাকে এক সুতায় গেঁথেছে চাঁদপুরের এই হরিণা ফেরিঘাট। প্রতিদিন পণ্যবাহী শত শত ট্রাক পারাপার হচ্ছে এই ঘাটের ফেরিতেই। তবে চালকদের কাছে আতঙ্ক এই ফেরিঘাট। তাদের অভিযোগ, ঘাট ঘুষের রাজ্য। 3032 টাকা তারা যাচ্ছে, আমাদের তো টাকা দেওয়ার ক্ষমতা নেই। সিরিয়াল দিয়ে 1500, সেখানে 3032 3500 টাকা দিয়ে এখন এসে তারা পারে চলে যাচ্ছে। প্রমাণ দেখান, আমরা টাকা নেই কিনা। জি, মিথ্যা কথা বলছে। কত টাকা নেয়? ওনারা আমাদের 16-15 গাড়ি ধরেন, ফিক্সড রেট হচ্ছে 1850 টাকা, আমাদেরকে 3200 টাকা। টাকা হলেই মিলে যায় সিরিয়াল নম্বর। এই সিরিয়াল ধরে রাখতে আবারও টাকা না দিলে দিনের পর দিন অপেক্ষা। সব ঘুষের কার, ঘুষ ছাড়া বাংলাদেশে কিছু নেই। একমাত্র যদি ঘুষ বন্ধ হয় বাংলাদেশে, আল্লাহর ইচ্ছা রহমত নাজিল হবে এই দেশে, ঘুষ যদি বন্ধ হয়। 3 দিন আগে এই দুজন চালক ভাই চট্টগ্রাম থেকে সয়াবিন তেল নিয়ে এসেছেন, যেটা এই সয়াবিন তেলটি তারা নিয়ে যাবেন খুলনা এবং যশোরে, কিন্তু তারা এখানে বসে আছেন এবং এভাবেই রান্না বান্না করে খাচ্ছেন। কেন এত দেরি কেন? স্যার, ফেরির সমস্যা তো, ফেরির সমস্যা। ফেরিরে যেটা আসে সেটা পারে যে আমরা সিরিয়ালে ফেলাতে বেশি টাকা দিলে এরা নিয়ে যাচ্ছে অন্য গাড়ি যারা আসে। অভিযোগ মানতে নারাজ ফেরি কর্তৃপক্ষ। ওরা করে কাউন্টার ডিপার্টমেন্ট করে, ইজারাদাররাও করে। ঘাটের ইজারাদাররা স্বীকার করেছেন অতিরিক্ত টাকা নেওয়ার কথা। স্পেশালি আপনার দেখা আছে কি রডের গাড়ি 2200 টাকা 2300 টাকা এরকম আছে আগের বারে, এর আগে যারা ছিল। অপরাধী যেই হোক, তাদের শাস্তি দিয়ে এই রুটের শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন চালকরা। চাঁদপুর থেকে মুস্তফা মল্লিক, চ্যানেল আই। পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অর্থ সহযোগিতায় আগ্রহ দেখিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ে মতবিনিময় সভায় পদ্মা সেতু বন্ড চালু করা সহ বিভিন্ন প্রস্তাবও দিয়েছেন তারা। বক্তৃতা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাবারক হোসেন, আবু জাফর চৌধুরী এবং অধ্যাপক আব্দুস সবুর। ফেস থেরাপি নিয়ে সেমিনার করেছে সোসাইটি অফ ফার্মাসিউটিক্যালস প্রফেশনালস। উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, ফেডারেশন অফ বায়োলজি অ্যান্ড কেমিক্যাল সোসাইটিজের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর এজে মাহমুদ, আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট ডাক্তার ইশতিয়াক মাহমুদ এবং মহাসচিব মোহাম্মদ জাওয়াদ ইয়াহিয়া। আবার সময় হলো খানিকক্ষণের ইস্টার্ন ব্যাংক বিরতির। এবার বিরতির পর খেলার খবরে থাকছে গ্রিন ডেল্টা হকি লিগে সাধারণ বিমাকে 2-1 গোলে হারালো মেরিনার ইয়াংস।
সোনালী ব্যাংকের সঙ্গে 7-0 বিশাল জয় মোহামেডানের। সর্বশেষ খবরগুলো নিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদগুলোতে। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের দ্বাদশ জাতীয় রেঞ্জার কাউন্সিল অধিবেশন হয়েছে। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাসরিন আহমদ। জাতীয় কমিশনার ফুলরানী সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যাপক সাজেদা বানু এবং রেঞ্জার কমিশনার সেলিনা চৌধুরী। উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস WFWP এর আয়োজনে 16তম প্যারেন্টস ডে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রেসিডেন্ট মিসেস লিলি লিন। প্রধান বক্তা তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম। বক্তৃতা করেন তাহেরুন্নেসা আবদুল্লাহ, সুলতানা আহমেদ, জাহানারা বেগম, জিনাতারা ভূঁইয়া এবং অন্যরা। এবার একটি শোক সংবাদ। মুক্তিযোদ্ধা ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 96 বছর বয়সে শুক্রবার সন্ধ্যায় রংপুরের খামারপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুলু আপা নামে পরিচিত এই মুক্তিযোদ্ধা। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সাদা মনের মানুষ এবং কীর্তিমতী নারীর পুরস্কার পান তিনি। শনিবার বাদ-জোহর মরহুমার প্রথম নামাজে জানাজা খামারপাড়া এবং দ্বিতীয় নামাজে জানাজা শালবন মিস্ত্রিপাড়ায় হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে মিস্ত্রিপাড়া মুক্তিযোদ্ধা কবরস্থানে। জানাবো গ্রামীণ ফোন খেলার খবর। গ্রিন ডেল্টা হকি লিগে দিনের প্রথম খেলায় সাধারণ বীমাকে 2-1 গোলে হারিয়েছে ম্যারিনার ইয়াংস ক্লাব। দ্বিতীয় খেলায় সোনালী ব্যাংককে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের মাত্র 2 মিনিটে চয়নের পেনাল্টি কর্নার গোলে এগিয়ে যায় সাদা কালোরা। 10 মিনিটে আবারও দলকে এগিয়ে দেয় মোহামেডানের এই তারকা। খেলায় ফেরার চেষ্টা করলেও মোহামেডানের আক্রমণে একে একে 7 গোল হজম করে সোনালী ব্যাংক। 7 খেলায় 21 পয়েন্ট নিয়ে টেবিলে অপরাজিত শীর্ষস্থানে মোহামেডান। অলিম্পিক ফুটবলে প্রথম স্বর্ণজয়ের স্বপ্নে রিও ডি জেনেরোতে চলছে ব্রাজিল দলের প্রশিক্ষণ। লন্ডন অলিম্পিক শুরু হবার আগে সেলেসাওরা ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে শেষ করবে প্রস্তুতি পর্ব। অনূর্ধ্ব 23 ফুটবলারদের টুর্নামেন্ট অলিম্পিকে নেইমার, পাতো এবং মার্সেলোর মতো তারকাদের নিয়ে দল গড়েছেন কোচ মেনো মেন্ডেস। বছর জুড়েই চলেছে শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ। মেক্সিকো এবং আর্জেন্টিনার জাতীয় দলের কাছে হারলেও তরুণদের পারফরমেন্সে আশাবাদী ভক্তরা। 2008 বেইজিং গেমসের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ব্রোঞ্জ পদক জেতে ব্রাজিল। সেবারের স্বর্ণপদক জয়ী আর্জেন্টিনা এবার বাছাই পর্বের গণ্ডি পেরোতে পারেনি। 26 জুলাই লন্ডন গেমসে ফুটবলের প্রথম ম্যাচেই ব্রাজিলের প্রতিপক্ষ মিশর। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে ল ক্লাব এবং রানার্স আপ মনন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা অবসরপ্রাপ্ত ইয়ার কমান্ডার ইসফাক এলাহি চৌধুরী বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। উপস্থিত ছিলেন লিগের স্পন্সর ইফত গ্রুপের চেয়ারম্যান তাসফিন আহমেদ। এবারে গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। এ পর্যায়ে রাজধানী এবং এর বাইরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। প্রয়াত চিত্রশিল্পী সৈয়দ জাকির হোসেন স্মরণে ধানমন্ডি ঢাকা আর্ট সেন্টারে শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। সিটি সেলের সৌজন্যে প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। সংবৃতা আবৃত্তি চর্চা বিকাশ কেন্দ্রের 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে দুদিনে আবৃত্তি উৎসব চলছে। আয়োজনে আছে আবৃত্তি প্রতিযোগিতা, বরেণ্য শিল্পীদের পরিবেশনা এবং পদক প্রদান। উৎসব উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ। উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আকামুল্লাহ এবং অন্যরা। রাজশাহীতে বাংলালিংক প্রথম আলো মাদক বিরোধী কনসার্ট হয়েছে। শিল্পীদের নিয়ে মঞ্চে আসেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। গান করেন বরেণ্য শিল্পীরা। ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে খ্যাতিমান 25 শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনী আড্ডা থ্রু আর্ট। উদ্বোধন করেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস।
গীতাঞ্জলি ললিত কলা একাডেমির ৮ম বর্ষপূর্তিতে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ভাষা সৈনিক আব্দুল মতিন এবং শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামানকে সম্মাননা দেওয়া হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে রবীন্দ্র সার্ধ শতবার্ষিকী উদযাপনে দুদিনের কর্মসূচি শুরু হয়েছে। উদযাপন কমিটির আহ্বায়ক শিবরা দস্তিদারের সভাপতিত্বে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরিটাস আনিসুজ্জামান। যাযাবর মিন্টু, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে আবারও জানিয়ে দিব সিটিসেল সংবাদ শিরোনাম। আলোচনা নয়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বুয়েট শিক্ষক সমিতির পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় ভিসি প্রভিসি। গাজীপুর 4 আসনে বিএনপির প্রার্থী আশা হান্নান শাহ। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী বাছাই। মেয়াদের মধ্যে বিএনপি সহযোগী সংগঠনের কাউন্সিলের ঘোষণা, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। এবং কুমিল্লা শ্রীকাইরে আবারও গ্যাস মজুতের সন্ধান, পরীক্ষামূলক উত্তোলনে উচ্চ চাপে ভালো মজুতের ইঙ্গিত। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।